কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি সে বিষয়টি হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় 3। আজকে অধ্যায় 3 প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইতিহাসের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যুগ বিভাজন করা প্রয়োজন এবং যুগ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই যুগ বিভাজন করতে হইলে অবশ্যই আর্থসামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যুগ বিভাজন করতে হয়। প্রাচীন বাংলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 5ম শতকে থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত এই সময়কালকে প্রাচীন বাংলার প্রাচীন যুগ বলে মনে করেন ঐতিহাসিকগণ। এবং খ্রিস্টপূর্ব 5 শতক থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত এই সময়কালকে আদি ঐতিহাসিক যুগ বলা হয়। 7ম শতক থেকে 13 শতক পর্যন্ত এই সময়কালকে প্রাক মধ্যযুগ বলে অভিহিত করেছে। এখন আসো আমরা আলোচনা করি জনপদ বলতে আমরা কি বুঝি। জনপদ বলতে আমরা কি বুঝি? প্রাচীন বাংলা মানে বর্তমান বাংলাদেশ এবং ভারতের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ নিয়ে প্রাচীন বাংলা গঠিত হয়েছিল। প্রাচীন বাংলা এখন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, প্রাচীনকালে এরূপ কোন একক অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। প্রাচীন বাংলা বিভিন্ন অংশে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই অঞ্চলগুলো শাসকগণ যার যার মতো করে শাসন করত। এই অঞ্চল সমূহের সমষ্টিকে জনপদ বলা হয়। প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে অবশ্যই তোমাদের একটা ধারণা হয়েছে যে প্রাচীন যুগে বাংলা এখনকার মতো বাংলাদেশের মতো অখণ্ড এবং একক কোনো রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই প্রতিটি অঞ্চলের এক একজন শাসক ছিল এবং যার যার মতো করে এই অঞ্চলগুলো শাসন করতেন। এই অঞ্চল সমূহের সমষ্টিকেই জনপদ বলা হয়। এখন আমরা আলোচনা করব জনপদ। বাংলা নামের একটি অখণ্ড দেশে একবারে জন্ম হয়নি। বিভিন্ন বিবর্তনের মাধ্যমে এই জনপদের এবং এর যাত্রা শুরু হয়েছিল জনপদের মধ্য থেকে। উৎকীর্ণ শিলালিপি এবং সাহিত্য গ্রন্থে 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। তবে প্রতিটি জনপদের সীমা এক এক সময় এক এক রূপ ছিল। কখনো এই অঞ্চলগুলোর সীমা বেড়েছে, আবার কখনো এই অঞ্চলগুলোর সীমা কমেছে, আয়তন কমেছে। বিভিন্ন সাহিত্য গ্রন্থ এবং উৎকীর্ণ শিলালিপিতে 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য জনপদগুলোর আলোচনা করব। উল্লেখ্য জনপদগুলোর মধ্যে রয়েছে 1 গৌড়, 2 বঙ্গ,
পুন্ড, পুন্ড জনপদ। 4 হরিকেল। 5 সমতল। 6 বরেন্দ্র। 7 তাম্রলিপ্ত। 8 চন্দ্রদ্বীপ। এই 8টি হলো প্রধান জনপদ। প্রাচীন বাংলার প্রধান জনপদ হলো গৌড়, বঙ্গ, পুন্ড জনপদ, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত এবং চন্দ্রদ্বীপ। আসো আমরা এক একটি জনপদ নিয়ে আলোচনা করি। গৌড় জনপদটি, গৌড় শব্দটি একটি অতি পরিচিত শব্দ, কিন্তু প্রাচীনকালে ঠিক এই গৌড় জনপদটি কোন অস্তিত্ব পাওয়া যায়নি। সুপরিচিত প্রাচীনকালে ঠিক কোথায় এই জনপদটি ছিল সে সম্পর্কে জানা যায়নি। তবে 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্য ছিল বলে জানা যায়, এবং 7ম শতকে শশাঙ্ক ছিলেন এই গৌড় রাজ, এবং এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তাছাড়া বাংলার মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলা লক্ষণাবতীতেও গৌড়, লক্ষণাবতীকেও গৌড় বলা হতো। তাছাড়া বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। আসো আলোচনা করি আমরা বঙ্গ। বঙ্গ বঙ্গ একটি প্রাচীন জনপদ, অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব এবং পূর্ব দক্ষিণ দক্ষিণ দিকে বঙ্গ জনপদ নামে একটি জনপদ, একটি অঞ্চল গড়ে উঠেছিল। তাছাড়া প্রাচীন বাংলার শিলালিপিতে বঙ্গ নামে একটি জাতি ছিল বলে উল্লেখ করা হয়। বঙ্গ এই জনপদটিকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটি হলো বিক্রমপুর এবং অন্যটি হলো নাব্য। নাব্য বলতে যে জনপদটি ধারণা করা হয় সেটি হলো ফরিদপুর, পাখিরগঞ্জ এবং পটুয়াখালী নিয়ে এই অঞ্চলটিকে কল্পনা করা হয়। অতএব এই অঞ্চলগুলো ফরিদপুর, পাখিরগঞ্জ এবং পটুয়াখালী ছিল একটি জলাশয় এবং নিম্নাঞ্চল। এজন্য এই অঞ্চলকে নাব্য হিসাবে কল্পনা করা হয়, নাব্য হিসাবে ধরা হয়েছিল। এই জাতি, বঙ্গ জাতিটি ছিল অত্যন্ত শক্তিশালী জাতি এবং শক্তিশালী অঞ্চল। এই জনপদ ছিল শক্তিশালী অঞ্চল, এবং আমরা মনে করি যে এই বঙ্গ শব্দ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। আসো আমরা পুন্ড জনপদটি নিয়ে আলোচনা করি। পুন্ড একটি সমৃদ্ধ এবং
অত্যন্ত প্রাচীন জনপদ। জনপদগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং উল্লেখযোগ্য জনপদ হলো পুন্ড। পুন্ড বলে একটি জাতি এই জনপদটি গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুর অঞ্চল নিয়ে এই পুন্ড জনপদটি গড়ে উঠেছিল। পুন্ডদের রাজধানী ছিল পুন্ডনগর। পুন্ডদের রাজধানী ছিল পুন্ডনগর। এই নগরটি ছিল অত্যন্ত সমৃদ্ধ। পরবর্তীকালে এই পুন্ডনগরের নাম মহাস্থানগড়। পুন্ডনগরের নাম মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ডনগরীর ধ্বংসাবশেষ এবং প্রাচীন নিদর্শন আজও আমরা দেখতে পাই। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয় বাংলাদেশের প্রাপ্ত এটি সবচাইতে প্রাচীন নিদর্শন। হরিকেল সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে একটি জনপদের উল্লেখ করেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। হরিকেল নামের জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে এবং এটিকে আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদটি বিস্তৃত ছিল। সমতট হলো দক্ষিণ পূর্ব বাংলা বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লা প্রাচীন নাম। গঙ্গা ভাগীরথী পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হয় সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড়কান্তায় রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া যায়। শালবন বিহার এদের অন্যতম। আসো আমরা বরেন্দ্র সম্পর্কে আলোচনা করি। অবশ্যই তোমরা মনোযোগের সাথে খেয়াল করবে এবং শুনবে। সমতট আলোচনা হলো বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলায় একটি জনপদ কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। এর সাথে পুন্ড জনপদের একটা সম্পর্ক রয়েছে। অনুমান করা হয় পুন্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে এই অঞ্চলের বিস্তৃতি ছিল। তাম্রলিপ্ত হরিকেলের দক্ষিণে তাম্রলিপ্ত নামে একটি জনপদের উল্লেখ পাওয়া যায়। মেদিনীপুর জেলায় তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। 7ম শতক থেকে এটি ধম্মভুক্তি নামে পরিচিতি লাভ করেছিল। চন্দ্রদ্বীপ প্রাচীন বাংলায় চন্দ্রদ্বীপ নামে একটি জনপদ গড়ে উঠেছিল এবং ক্ষুদ্র জনপদ। এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশালী ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড এবং প্রাণ কেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলার তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকদল তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন করত। বাড়ির কাজ রেখে নাও। প্রাচীন বাংলা যে কোনো 4টি প্রাচীন বাংলার
যে কোনো চারটি জনপদের প্রাচীন বাংলার যে কোনো চারটি জনপদের নাম ও অবস্থান, নাম ও অবস্থানের একটি তালিকা চিহ্ন, নাম ও অবস্থানের তালিকা ধন্যবাদ সকলকে। তোমরা মহামারীর একটা মহাসংকটকাল অতিক্রম করছো, নিজেকে স্বাস্থ্যবিধি মেনে চালাও এবং সতর্কতার সাথে চলো। অপ্রয়োজনে কখনোই বাইরে যেও না, পাঠে মনোযোগ দেবো।